আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ভিডিওর শুরুতে বলে রাখি, I'm not a doctor, but because I work in this environment, I would like to share some thought, some information with you, ladies and gentlemen. আপনারা জানেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনার নাকি হার্টে ব্লক ধরা পড়েছে এবং they have to go through for a like bypass surgery or something like that. তো আমার এই বিষয় নিয়ে একটা কনসার্ন দিই, কারণ আমার পরিবারে এই ঘটনাগুলো ঘটে গেছে। আপনারা জানেন যে গত বছর আমার বড় ভাই মারা গেছেন, বলতে গেলে অকাল মৃত্যু। প্রিন্সিপাল যিনি ছিলেন, ব্রেইন স্ট্রোকে। উনি কিন্তু ব্রেইন স্ট্রোক করার আগে, আসলে বিষয়টা আমি ঠিকমতো জানতাম না যে উনি হাই ব্লাড প্রেশার, এটা বলে রাখি আমি ভালো করে। উনি কিন্তু ব্রেইন স্ট্রোক করার আগে উনি এর আগে একবার পড়ে গেছিলেন, অর্থাৎ মিনি স্ট্রোক হয়েছিল তার ব্রেইনে, কিন্তু কেউ বুঝতে পারেনি এটা। এই জন্য, কারণ সচেতন মানুষের অভাব থাকলে যা হয় এটা বুঝতে পারেনি কেউ, যে কারণে পরবর্তী সময় যে বিগ স্ট্রোক হয়েছে এটা দিয়ে আর বাঁচানো যায়নি। বিশেষ করে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ডিপ্লোরেবল, ডেঞ্জারাস, অ্যাপলিং আমি দেখে এসেছি এবং আমি জানি এগুলা। আমি যেহেতু এই পরিবেশে কাজ করি, আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করতে চাই। আপনি জানেন যে জামায়াতের আমিরের হার্টে ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি করতে হবে। চিন্তা করেন, রিং বসানো নয়, বাইপাস সার্জারি, অর্থাৎ কতটা সিরিয়াস। উনি একজন ডক্টর, উনি কখনোই বুঝতে পারেননি যে তার মানে এই অবস্থা হয়েছে। এটা খুবই, আমার কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা। উনি একজন ডক্টর, হি হ্যাজ এ হসপিটাল, এবং জামায়াতের যে বিশাল বলয় আছে, আপনার বিশেষ করে ইবনে সিনা থেকে শুরু করে ইসলামিক ব্যাংক হসপিটাল, তাদের এই বলয় আছে, চিকিৎসা ব্যবস্থার অ্যাক্সেস আছে তাদের সর্বোচ্চ লেভেলের। বিশেষ করে উনার তো আছেই, তাদের আছে, উনার আছেই। তারপরে উনি বুঝতে পারলেন না, এটা আমার কাছে আশ্চর্য মনে হয়। আপনি কাকে দোষ করেন, কথাটা উদাসীন কল্পনা করেন। উনি সেদিন স্টেজে যে উনি পড়ে গেছিলেন, আমি নিশ্চিত করে বলছি উনার মিনি স্ট্রোক হয়েছিল। Mini stroke can be for a very short time. It can be fainted, can be like kind of have difficulty to speak or stand up, something like that. Unar stage, like I said that, don't listen to these bullshit doctors or Bangladeshi doctors. Don't listen to them. These are bullshit. কেন bullshit বললাম? আমার নিজের দেখা এই অভিজ্ঞতা থেকে বলছি। বাংলাদেশের মানুষ 80% অসুস্থ খাদ্য ভেজাল এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা না পাওয়ার জন্য বা পানির জন্য। আরো মানে তারা অসুস্থ হয় মানে অতিরিক্ত ওষুধ খেয়ে। আমার এরিয়াতে আমি বলতে পারি যে কয়েকজন হাতুড়ে ডাক্তার ছিলেন, তারা হয়তোবা যে ধরনের ওষুধ লিখে দিতেন, এখন আমার মনে হচ্ছে, যেহেতু আমি এই লাইনে আছি এখন, 80% মানুষের কিডনি এবং লিভার ফেইলিয়ারের জন্য এই হাতুড়ে ডক্টররা যারা দায়ী, তাদের প্রেসক্রিপশনের লিস্টটা আমার চোখের সামনে বাসছে এখন। কি পরিমাণ লিখে দিতেন তারা, মানে আপনার ওষুধ, এখানে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা, এরা কখনো টেস্টের জন্য বলে নাই, বলতো না, সময় ছিল না তখন। আমার নিজের দেখা, আমি মনে হয় এগুলা কতটা অকাল মৃত্যু শুধুমাত্র রোগ নির্ণয়ের কারণে আমাদের এই প্রিয় মানুষগুলা পৃথিবী থেকে চলে গেছেন। আমি আপনাকে বলি, আপনি গেছেন ধরেন আপনার পেটের পীড়া, আমাদের এখনো যে হাতুড়ে ডাক্তার আছে মিনিমাম 5টা পদের ওষুধ লিখে দেয়, অথচ আমি আমেরিকাতে দেখলাম একটা পদ মোর দেন এনাফ, একটা মেডিসিন মোর দেন এনাফ। এই মাত্র নিউরো সার্জারি হয়েছে, ডক্টর প্যাটেল সহ এরা একটা সার্জারি করে এসে মাত্র বসেছেন ডক্টর লাউঞ্জে। আমি আমার নিজের দেখা তারা 2টা ওষুধ তারা প্রেসক্রাইব করে আসছেন। এই নিউরো সার্জারি যার মাত্র ব্রেইনটা খুলে তারা অপারেশন করেছেন সেখানে। তাহলে বাংলাদেশের ডক্টররা 3 পাতাতে লিখে দেয়, আমেরিকান ডক্টররা কি বাংলাদেশের ডক্টরদের চেয়ে খারাপ? মানে এরা কি মান কম? মানে এরা কি খারাপ ডক্টর? মানে বলেন আপনারা, মানে এগুলো আপনি বিশ্বাস করবেন কিভাবে? আপনি কিভাবে বিশ্বাস করবেন এগুলো এদেরকে? এটা তো আমার দেখা ভাই, আমার দেখা। মাত্র একটা হার্ট সার্জারি হয়েছে ফর এক্সাম্পল, ওষুধের লিস্ট তো আমার দেখা না, আমাদের চোখের সামনে তো যাচ্ছে এগুলা। তাহলে বাংলাদেশে যদি একটা হার্ট সার্জারি হয়, এখানে 2 পৃষ্ঠার প্রেসক্রিপশন আসে কিভাবে? কোত্থেকে আসে? কেন আসে? এটার উত্তর আমার ডক্টর যারা আছে বাংলাদেশের, আপনি আমাকে চ্যালেঞ্জ করতেন। এই জন্য বাংলাদেশের কোন ডক্টরকে আমি বিশ্বাস করি না। আই এম সরি,
Maybe I have to go to them, but I don't believe them. I don't trust them at all. আমি মনে করি বাংলাদেশে ডক্টর যে এই যে চিকিৎসা সন্ত্রাস যেগুলো হয় এগুলা ভাই আমি বিশ্বাস করি না, আমার নিজের চোখে দেখা, আমি এই পরিবেশে কাজ করি, এই পরিবেশে আমি আসি বর্তমানে, আমার চোখের সামনে ঘটতেছে যেগুলা, আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না। আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি দেখেন উনি মিনি স্ট্রোক করেছেন জামায়াতের আমির। আপনি কি মনে করেন উনার হার্টে ব্লক ধরা পড়ছে 3টা? এর আগে কোনো সিমটম দেয় নাই উনাকে? ব্লক ধরার আগে মানে কোনো সিমটমই দেয় না? অফকোর্স দিয়েছে, উনি বুঝতে পারেন নাই। তো উনি একজন ডক্টর হয়ে যদি বুঝতে না পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আপনাকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো রোগ নির্ণয় করা। ধরেন আমার মনে হয় আমি নিজেই বসে যাই, মানে কোনো সার্টিফিকেট ছাড়াই বসে যাই। আপনি আমার কাছে আসেন, আপনি আমাকে বলেন যে আপনার কি কি সমস্যা, আমি আপনাকে চিকিৎসা করতে পারবো না, কিন্তু আমি আপনাকে কি কি চিকিৎসা করতে হবে, কোথায় যেতে হবে, এটা আমি বলে দিতে পারবো, একদম গ্যারান্টি। বিশ্বাস করেন, বলবেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন, এখন জিজ্ঞেস করেন, বলে আমার এই সমস্যা, আমি যদি এখন বললেন না, লাইভ চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি বলেন আমারে ভাই আমার এই সমস্যা, আমি কি করব, আমি দেখেন বলি, মিলিয়ে দেখবেন, মানে গাটাগাটি করে আমার তথ্যের সাথে মিল আছে কিনা। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। উনি একজন ডক্টর, উনার মিনিস্ট্রোক হয়েছে, কেউ জানে না, অথচ একটা 3টা ব্লকেজ ধরা পড়েছে একজন রুগী, মানে এই বয়সের হার্টে, মানে রুগী একজন মানুষের হার্টে, এবং এর আগে কোনো সিমটম উনাকে দেয় নাই? অফকোর্স দিয়েছে, উনি বুঝতে পারেন নাই। এখন ভাগ্য ভালো উনার যে ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক হয়ে মনে মারা যান নাই, এটা খুবই ভাগ্য ভালো, এটা হায়াত আছে, আল্লাহ ওনাকে হায়াত দিক, সুস্থ করে দিক, এটা কামনা করি। কিন্তু এই দেখেন অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থা। এজন্য আমি আপনাদেরকে বলি, যারা দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন, অনুরোধ করি প্রতি বছর একবার হলেও, বাড়িতে পয়সা না দিয়ে হলেও, যদি প্রবাসী যারা আছেন, যদি টাকা টানানো থাকে, ব্লাড টেস্ট করাবেন। ব্লাড টেস্টে আপনার সুগারের লেভেল, আপনার কোলেস্ট্রল লেভেল, ট্রাইগ্লিসারাইড, মানে রক্তের আপনার ভিতরে যে 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 চর্বির মানে পরিমাণ যেটা, সেটা দেখবেন, আর সুগারের পরিমাণটা দেখবেন, লিভার এবং কিডনি ডেফিনেটলি এগুলো টেস্ট করাবেন, এগুলো জানবেন। যদি দেখেন আপনার কোলেস্ট্রল হাই, you are most likely to be the victim of আপনার ব্রেন স্ট্রোক। আপনি জানেন তো পৃথিবীতে এই মুহূর্তে ব্রেন স্ট্রোকের নাম্বার 1 কজ হলো হাই ব্লাড প্রেশার। বি কেয়ারফুল। আমি এই সচেতনতা না থাকলে আপনি বাঁচতে পারবেন না বাংলাদেশে। আপনারা, আমি যা দেখে এসেছি ভাই, বিশ্বাস করেন কোনো নিয়ন্ত্রণ নাই। আইবিএস প্রবলেম ভাইয়া, আমি আপনাকে বলি। আচ্ছা শুনেন, সঠিক বিশ্বাস করেন, যদি দেখেন যে আপনার যদি সুগার এবং ব্লাড প্রেশার, এই 2টা জিনিস যদি আপনার থাকে, এনি টাইম আপনি স্ট্রোক করতে পারেন, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এনি টাইম। বি কেয়ারফুল। এর জন্য বলছি, যখন এই ব্লাড প্রেশার হাই থাকবে, মনে রাখবেন যে কোন সময় আপনি মানে ব্রেন স্ট্রোকে মারা যেতে পারেন। বি কেয়ারফুল এটা কিন্তু। এবং যারা প্রবাসে আছেন, অন্তত পক্ষে বছরে একবার হলেও আপনার মানে গ্লুকোজের পরিমাণ বা মানে সুগারের পরিমাণ এবং আপনার মানে হাই ব্লাড প্রেশার আছে কিনা, থাকলে এটার রিমেডি বা প্রিভেন্ট করার চেষ্টা করবেন, অথবা মেডিকেশন সবসময় মেনে চলার চেষ্টা করবেন। কি কি খেতে হবে, কি কি খেতে হবে না জানবেন, আর নাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন। আর আপনি যদি একটা জিনিস মনে করেন, বাংলাদেশে যদি আপনার ব্রেন স্ট্রোক হয়, you done, you finished. There is no hospital in Bangladesh who can treat you. There is no doctor who can treat you. টাকা নিবে, আপনাকে ফকির করে দিবে, একদম মৃত্যু তো নিশ্চিত, মারা যাবেন, এর আগে আপনাকে ফকির করে ছাড়বে। এতটা ডাকাতের বাচ্চারা এক একটা হসপিটাল এবং এক একটা ডক্টর। ট্রাস্ট মি, আমি সরি, আমি বাংলাদেশের কোন ডক্টরের প্রতি আমার রেসপেক্ট নাই। I am announcing I have no respect to any doctors, although বাংলাদেশে থাকলে হয়তো আমার কোন ডক্টরের কাছে যেতে হবে, তবে আমার আপনার এই আপনার যেতে হবে এই জন্যই, কারণ আমি যাবো। আমার কোন বাংলাদেশের কোন ডক্টরের প্রতি আমার রেসপেক্ট নাই। আমি সরি, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এরা এরা বিশ্বাস করবেন না, এদের ওষুধ লেখা দেখলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায়। তা আমার প্রশ্ন হলো, আমি যে পৃথিবী বিখ্যাত আমাদের ডক্টর ডেভিড যারা আছেন, এরা সিঙ্গাপুরে যান আপনার সার্জারি করতে। এরা যখন নিউরো সার্জারি করার পরে 2 থেকে 3টা মানে আইটেমের বেশি ওষুধ লেখেন না, আর বাংলাদেশের 2 পৃষ্ঠা লিখে দেয়, তাহলে আমি কাকে মনে করব পৃথিবী বিখ্যাত ডক্টর? ডেভিড না অমুক তমুক XYZ ইন বাংলাদেশ? এটা আমার বক্তব্য। এই কথাটা আমি আপনাদের সামনে আচ্ছা, চেক আপের জন্য কোন টেস্টগুলো কত জরুরি একটু লিখে দিলে উপকৃত। আপনি ব্লাড টেস্ট করেন, অল কাউন্ট
প্রতি বছর করবেন, আপনার মা বাবা যারা আছে তাদেরকে করবেন। যদি কখনো বুকে ব্যথা হয় মনে করেন, প্লিজ এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে মনে করবেন না। গো টু এ গ্যাস্ট্রো আপনার এই যে কি বলে এটাকে, আপনার এই যে এই একজন হার্ট সার্জন বা একজন আপনার মেডিসিন বিশেষজ্ঞ অন্ততপক্ষে বুকের এক্সরে করে ব্লাড টেস্ট করে আপনার কোলেস্টেরল পরিমাণ আছে কিনা এগুলো আপনি দেখবেন। মনে রাখবেন, যদি নিজেকে বাঁচাতে না পারেন বাংলাদেশে, ইউ নট গোনা সার্ভাইভ ইন বাংলাদেশ 100%। এতটা বিপজ্জনক দুইজন ব্যক্তি সবচেয়ে অখুশি, মানে বিপজ্জনক বাংলাদেশে। নাম্বার 1, যাদের প্রচুর কেস মামলা আছে, পুলিশে আদালতে যেতে হয় রাও শান্তিতে। আর আপনার যদি রেগুলার বেসিসে ডক্টরের কাছে যাইতে হয়, তা হসপিটালে যাইতে, ইউ ডান, ইউ ফিনিশড। আপনি আর জীবনে শান্তি সুখ পাবেন না বাংলাদেশে, আপনার জীবন শেষ। টাকা পয়সা থাকলে হয়তো আপনি ব্লাড ইনফিউশন, আমরা যদি ডায়ালাইসিস টায়ালাইসিস এগুলো লাগিয়ে করতে পারবেন, আপনার শান্তি থাকতে পারবেন না। এতটা বিপজ্জনক বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। আমি সরি, এটা হাতে কোনো দুই একটার সাথে আপনি ডিফার করতে পারেন, বলতে পারেন এভার কেয়ার ভালো, এই যে স্কোয়ার ভালো, এই সেই, আই আন্ডারস্ট্যান্ড, বাট 100% ট্রাস্টেড কোনো হসপিটাল বাংলাদেশে নাই। আমি এটা বিশ্বাস করবো না। আমি জীবনে বিশ্বাস করবো না, অন্তত আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। মানে বিশ্বাস করেন, অথচ এটা মানে খুব ভালো হতে পারতো। রোগ ডায়াগনোসিস করার ব্যবস্থা ডক্টরের কাছে নাই। ধরেন আমি গেলাম, আমার বুকে ব্যথা, আচ্ছা আমারে আপাতত আপনি একটা ওষুধ দিলেন, দিয়ে বললেন আপনি ইমার্জেন্সি একটা টেস্ট করান। কি টেস্ট? যে টেস্টটা করালে ব্লাড টেস্ট এবং এক্সরে, আমার এখানে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা, আমার মানে ব্লকেজ, এই টেস্টটা তারা দেয় না। হাতুড়ে ডক্টর যারা আছে এলাকাতে 3 পৃষ্ঠা ওষুধ লিখে দিবে, আপনি খাইলেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সবকিছু মানে আপনি মারা যাওয়ার পথে আছেন। এটা বিপজ্জনক ভাই। এই জন্য বলছি, বাংলাদেশে আপনি আপনারা তো মানে সবাই টাকা ইনকাম করতেছেন, আপনারা প্রচুর ইনকাম করতেছেন, কিন্তু আপনি জানেন না আপনার শরীরের প্রতি যখন হবে আপনি তখন বুঝতে পারবেন। টাকা দিবেন, ফকির হবেন, কিন্তু চিকিৎসা পাবেন না। কারণ সুচিকিৎসা কোথায় পাওয়া যায় বাংলাদেশে? এটা যদি আমার কেউ দেখিয়ে দিতে পারতো, আমি খুব উপকৃত হতাম। আপনি বলবেন ঢাকা মেডিকেল কলেজে, ইয়েস ইউ ক্যান সে দ্যাট, বাট এই জন্য বলছি, আমি কম্পেয়ার করে বলছি, আমি আমেরিকান ডক্টরসদের সাথে কম্পেয়ার করে বলছি, আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না, আই হ্যাভ নো রেসপেক্ট টুয়ার্ডস দেম। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো বাঁচতে গেলে কি করবেন? টেক কেয়ার অফ ইয়ারসেলফ। অন্তত বছরে একবার হলেও ব্লাড টেস্ট করাবেন, আমি যদি মনে করি। এবং ওই যে অবভিয়াসলি এটা বাংলাদেশে আমি জানি না, কলোনোস্কোপি করাবেন। যদি 40 হয়ে যায়, অর্থাৎ 40-এর উপরে গেলে কলোনোস্কোপি করে দেখবেন পাইলস টাইলস কিছু আসছে কিনা। ইট কুড কজ ক্যান্সার, ইট কুড কজ সিরিয়াস ড্যামেজ টু ইয়োর আপনার এই জায়গাগুলোতে। সো বি কেয়ারফুল, এগুলা করবেন। যদি নিজেকে না বাঁচাতে পারেন বাংলাদেশে, কোনো ডক্টর হসপিটাল আপনাকে সুস্থ করে দিবে, বাঁচিয়ে দিবে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারতেছি না। আই এম সরি, আই লস্ট মাই ট্রাস্ট ইন দেম। এবং যেগুলো হয় সেগুলো কাকতালীয় কিছুটা হলেও আপনি জান, এটাই বাস্তবতা। এর বাইরে আমি ব্যবস্থা চেঞ্জ করে যাবে কিনা, কিভাবে করা যাবে? আপনি নাসিম আছে না, নাসিমের কবরে গিয়ে আছে না, ওই যে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিল। আচ্ছা আপনাদেরকে দেখাইতে চাই, এখন আমি উসমানীতে গেছিলাম। উসমানীর ডাইরেক্টর যে বর্তমানে মহাপরিচালক, জুতা পেটা করেন তারা জুতা দিয়ে 2টা বাড়ি দেন। আর উপদেশটা পাইলে তাকে জিজ্ঞেস করেন কান ধরে, এগুলা কি? এখন তো আমার ফোনের ভিতরে আমার এটা আছে, আমি কথা বলতে চাই এগুলা নিয়ে। আমি উসমানী হসপিটালে গিয়ে আমি রীতিমতো টেকেন অ্যাবাক, সারপ্রাইজড, কিভাবে একটা হসপিটাল, হাজার হাজার রোগী যেখানে প্রতিদিন আসে, সেকেন্ড ফ্লোরে আমি যে নোংরা, আবর্জনা, অসুস্থ পরিবেশ দেখেছি। এখানে এই হসপিটাল থেকে মানে পেশেন্ট বা মানে রুগীরা সুস্থ হয়ে ফিরে কিভাবে, এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। ফিরতেছে, তবে আশ্চর্যের ব্যাপার আমার, এটা আমি আপনাদের শেয়ার করলাম। জামায়াতের আমির একজন ডক্টর, এই ধরনের প্রোটেক্টেড একজন মানুষ, যার সব জায়গাতে অ্যাক্সেস আছে, এই ব্যক্তি মানে স্টেজে পড়ে গেছিলেন। এটা কোন অবস্থাতে আপনি মানতে পারেন না, এটা মিনি স্ট্রোক না, এটা হার্ট অ্যাটাকের মানে তার হার্টের এই যে আজকের অবস্থার একটা পূর্বাভাস দেয় নাই সেদিন? অফকোর্স দিয়েছে। তো ওনারা যদি না বুঝেন বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কি, এটা আমি শেয়ার করলাম, আমার একটা থট। সো বাংলাদেশে সুস্থ থাকতে চান, protect yourself, prevent the disease. আপনি reach, I don't care, but you can not gonna get a good treatment from anywhere. যাবেন আপনি, আপনাকে নিয়ে আইসিইউতে ভর্তি করে দিবে। আমি নিজে 2 জন রোগীকে তাদের জান নিয়ে ফেলেছে, I intervened। আমি যখন শুনলাম যে রোগী পান খাচ্ছে বাইরে গিয়া, তারে নাকি একটু পরে আইসিইউতে নিয়ে যাবে, আমি জিজ্ঞেস করলাম
এখন কান্নাকাটি করে তার সন্তান আমাকে ফোন দিল, দিয়ে বললো একটু পরে আমার বাবাকে তো আইসিইউতে নিয়ে যাবে। আমি বললাম আইসিইউ, সে কোথায়? বলে এই যে পান খাচ্ছে উনি, যে পান খাচ্ছে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে হসপিটালে, এই রুগীকে আইসিইউতে কেন নেবে? তারপরে তার আইসিইউ নয়, সে পালিয়ে মানে চলে আসলো, পালিয়ে এসে সে তার যান বাঁচাইছে, আর না তো তার আইসিইউতে নিত, পরের দিন তো সে বাড়িতে আসছে ভালো। আপনি কল্পনা করেন এই ধরনের ডাকাতি দুর্বৃত্তায়ন চলছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই, রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষাতে। আপনি দেখেন পুলিশে বলেন, বিচার বিভাগে বলেন, চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা 54 বছরে তার কোনো পরিবর্তন হলো না। যারা বিগত 20 বছরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, জুতা পেটা করেন তাদেরকে, যেখানে পাবেন জুতা পেটা করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার জন্য না, আপনার মা বাবার যে অবহেলার শিকার হয়েছে তাদের কারণে যে তারা চিকিৎসা বঞ্চিত হয়েছে, আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মে যে বিপদগ্রস্ত, তাদের কারণে এই দুর্নীতিবাজদের যেখানে পাবেন, এখানে কিভাবে ট্রিটমেন্ট করবেন এটা আপনাদেরকে আমি বলে দিলাম। ভালো থাকবেন। আমি আমার কনসার্নটা এবং একটা সচেতনতামূলক ভিডিও এটা আমি আপনাদেরকে দিলাম, যে অন্তত পক্ষে এই বিষয়গুলো যদি দেখেন, কখনো পড়ে গেছেন আপনি গরমে হিটস্ট্রোকে আপনি পড়ে যেতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটাকে অবহেলা করবেন না, গুরুত্ব দিয়ে দেখবেন। ডক্টরের কাছে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার মানে হৃদরোগ আছে কিনা, আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, আপনার সুগার প্রবলেম আছে কিনা, যে কারণে আপনি পড়ে গেছেন। না যদি করেন, যখন নেক্সট টাইম হবে আপনার মাথা মানে চলে যাবে, শেষ, ব্রেন স্ট্রোক হবেন, হার্ট অ্যাটাক হবে। একবার যদি এইগুলো হয় বাংলাদেশে, আপনি তো ফকির হবেন এই সব টাকা পয়সা দিয়ে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগতো আমার টাকা চলে যাক, নট প্রবলেম, কিন্তু আমি যদি সুস্থ এবং ভালো গুণগত চিকিৎসা পেতাম, আমার কোনো দুঃখ ছিল না, নট প্রবলেম। কিন্তু সেটারও নিশ্চয়তা নাই। কিন্তু আপনি মাঝখানে সব ফকির হয়ে আপনার পরিবারের মানুষ চিকিৎসা করাবে আপনাকে, কিন্তু আপনি ঠিকই চলে যাবেন, সাথে আপনাদেরকে ফকিরও বানিয়ে যাবেন। এই ডাকাতদের অবস্থা, ডাকাত নামের এই ডাক্তারদের অবস্থা হলো এভাবে চলছে বাংলাদেশ। ভালো রাখবেন। এবং আপনি বলছেন টেল মি অ্যাবাউট ট্রাম্প ট্যারিফস। বাংলাদেশ সরকার এখানে ব্যর্থ হয়েছেন ট্যারিফের বিষয়ে। ভারতের উপরে বলে রাখি, রাশিয়া এবং চীন থেকে আপনার পণ্য কেনার কারণে, অস্ত্র কেনার কারণে 25% ট্যারিফস বসিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়ার উপরে। এজন্য আমি বলে রাখি, আমি সবসময় ওয়ার্নিং দিচ্ছি। দেখেন, আমি কিন্তু ট্রাম্পের প্রথম দিন থেকে ওয়ার্নিং দিচ্ছি। এই যে জামায়াত ইসলামের আমির যখন মানে চীনে গেলেন, যেদিন উনি চায়নাতে গেলেন, সেদিনও কিন্তু আমি বলছিলাম যে যদি রাজনীতিতে ভালো করতে চান, একটু চীনের সাথে সম্পর্ক রাখবেন, বাট নট ভিজিবল, বিহাইন্ড দ্য সিন, বিকজ ইফ আমেরিকা ওয়াচিং ইউ। আমি বলছিলাম, মানে এই সরকারকে আমি বলছি, চীনের থেকে অস্ত্র কিনতে হবে, JC-10 কিনতে হবে, অস্ত্র কিনতে হবে ভারতকে ট্যাকেল করার জন্য, বাট এটাকে যুক্তরাষ্ট্র যেন কোনো অবস্থাতে আমাদের উপরে ক্ষুব্ধ না হয়। দেখেন, আজকে কয় মাস, 6 মাস পরে আমার বক্তব্য মিলছে। ট্যারিফস যে বাংলাদেশের উপরে দিয়েছে সরকার, বাংলাদেশ সরকার মানে আমেরিকান গভর্নমেন্ট, আপনি কি মনে করেন তারা এমনি দিয়েছে না? বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ থেকে টাকা আনতে হবে? নো, this way, that way. There are some areas where they have become very angry. They got angry with this government's actions. I strongly believe that it is related to China. This way, that way. এজন্য আমি বলছি চায়নাকে বাদ দিতে হবে না, চায়নার সাথে সম্পর্ক রাখতে হবে, তবে চায়নাকে যুক্তরাষ্ট্র জন্য বারবার কিন্তু বলি। এখন আপনি যখন আমাদের আব্বাসি আর ওই যার একটা আছে, মানে একটা টুকাই মোল্লা আছে, ওই যে নাম কি মাদানি, এসে বলবে ওই আমরা যুক্তরাষ্ট্র কেয়ার করি না, এগুলো মূর্খ অপদার্থ। ডোন্ট লিসেন টু দেম। এরা রাজনীতি, intellectuality, policy জানে না। Without policy, you cannot survive in this world. That's the bottom line. Have a nice day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.